আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল ডুইং ওয়েল অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মডাল ভার্ব এবং কজেটিভ ভার্ব নিয়ে। এর আগে তোমরা যারা ক্লাসে যুক্ত হয়ে গেছো আমাকে একটু জানাও যে তোমরা ঠিকঠাক মতো সব কিছু শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডে সব কিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এবং একই সাথে ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবা ক্লাসটাতে, আর নিজের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখবা। ওকে, যারা অলরেডি যুক্ত হয়েছো আমাকে একটু জানাও তো যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা আমাকে একই সাথে জানাও দেখি যে কে কোন জেলা থেকে বলতেছে এবং তোমাদের ওইদিকে শীত কেমন। আমি ঢাকাতে আছি, ঢাকাতে তেমন একটা শীত নেই, বাট আমার বাসা কিন্তু উত্তরবঙ্গ, এবং উত্তরবঙ্গে এখন প্রচণ্ড পরিমাণে শীত। যারা বলে যে আমি উইন্টার লাভার, আমার ইচ্ছে করে ওদেরকে নিয়ে যে উত্তরবঙ্গে রেখে দিয়ে আসতে। হ্যাঁ, ঢাকাতে আসলে শীত বোঝা যায় না। যে দেখো আমি কিন্তু সোয়েটার পরিনি, তারপরেও আমার ফিল হচ্ছে না যে শীতকাল, নর্মালি এই চাদর দিয়ে আর কি চলে যাচ্ছে। বাট এখন যদি আমি উত্তরবঙ্গে থাকতাম লিটারেলি আমার হাত পা কাঁপতো, এরকম একটা অবস্থা। উত্তরবঙ্গের শীত অনেক বেশি। ওকে, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছো তারা একটু আমাকে জানাও যে সব কিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ওকে, একই সাথে বলে রাখি আমি কিন্তু তোমাদের 5 থেকে 6টার মতো ম্যারাথন ক্লাস নিব ডিসেম্বরের 1 তারিখ থেকে, যেগুলো ইংলিশ উইথ সিরি এই পেজটি থেকে নেওয়া হবে। অর্থাৎ তোমরা এই পেজটা ফলো দিয়ে রাখলে ওই ম্যারাথন ক্লাসগুলো করতে পারবা। একই সাথে ফলো দিয়ে রাখতে হবে এমনটা কম্পালসারি না, বাট ওই পেজের সাথে কানেক্টেড থাকবা, রেগুলার হচ্ছে আপডেটগুলো দেখবা। আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু করে 13 তারিখের মধ্যে তোমাদের 6টা লাইভ ক্লাস নিব, এবং এই লাইভ ক্লাসগুলো হবে ম্যারাথন ক্লাস, যেখানে আমরা একই সাথে অনেকগুলো টপিক সলভ করব। তারা একটু আমাকে জানাও যে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা যারা জিজ্ঞেস করতেছো আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিসা কি বলেছো? ওকে, হ্যাঁ তোমাদের এক ভাইয়া ক্লাস নিচ্ছিলেন তো, আর আমিও আবার একটু জ্যামে পড়ে গিয়েছিলাম, এটার জন্য একটু লেট হয়েছে। ওকে, আমরা শুরু করব। হ্যাঁ, আমার ফোনে অ্যাকচুয়ালি চার্জ, ওকে আই গেস হবে। আজকে আমাদের লেকচার 9 হওয়ার কথা ছিল না, আজকে লেকচার 13 হওয়ার কথা ছিল খুব সম্ভবত, কারণ গত ক্লাসে আমরা লেকচার 12 কমপ্লিট করেছি। সো আজকে 13 হওয়ার কথা ছিল, বাট এই যে লেকচারটা আমাদের একটু মিস হয়ে গিয়েছিল, মাঝখানে একদিন একটা লেকচার গ্যাপ হয়ে গিয়েছিল। তো এই লেকচারটা আমরা আজকে কমপ্লিট করব, লেকচার নাম্বার 9। আজকে মডাল ভার্ব এবং পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? মডাল ভার্ব এবং পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা দেখছো নোয়াখালীতে অনেক শীত, তাই না? ওকে, আসো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, এটা শুরুতেই কি আছে? মডাল ভার্ব এবং তারপরে কি? পজিটিভ ভার্ব। মডাল ভার্ব এবং পজিটিভ ভার্ব এই দুইটার মধ্যে আমাকে একটু ফোনটা এনে দিলে ভালো হয়। রাপি ভাই এই ফোনে চার্জ নেই তো। আচ্ছা, ওকে, এই যে মডাল ভার্ব মূলত এমন অক্সিলারি ভার্ব যে অক্সিলারি ভার্বগুলো বাক্যের মেইন ভার্বের শুরুতে বসে। কোথায় বসে? মেইন ভার্বের শুরুতে মডাল অক্সিলারি ভার্বগুলো বসে। হ্যাঁ, মেইন ভার্বের শুরুতে মডাল অক্সিলারি ভার্বগুলো বসে বাক্যের মধ্যে সম্ভাবনা প্রকাশ করে, ক্ষমতা প্রকাশ করে, অনুমতি, পরামর্শ, বাধ্যবাধকতা, নিশ্চয়তা এই ধরনের অর্থ প্রকাশে সাহায্য করে। তাহলে মডাল ভার্বের কাজ কি? আমাদের যে মেইন ভার্বটা থাকবে এই মেইন ভার্বের পূর্বে বসবে এবং একটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করবে। একই সাথে কি? বাক্যের বাধ্যবাধকতা, নিশ্চয়তা, সম্ভাবনা এই ধরনের অর্থ প্রকাশে সাহায্য করবে আর কি। এইটুকু বুঝেছো কিনা আমাকে বলো দেখি। এই যে মাত্র আমি যেটা বললাম মডাল ভার্বের যে এক্সপ্লেনেশনটা দিলাম, তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। কী কী প্রকাশ করবে? সম্ভাবনা প্রকাশ করতে পারে, ক্ষমতা প্রকাশ করতে পারে, প্রবাবিলিটি প্রকাশ করতে পারে, মানে এনিথিং। হ্যাঁ, যেগুলো আমরা হচ্ছে যেমন ধরো শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, এগুলো কি ধরো মে অথবা মাইট, সম্ভাবনা না
হতে পারে, সম্ভাবনা প্রকাশ করতেছে। তারপর ক্যান, নিশ্চয়তা, পারবে, একদম নিশ্চিতভাবে বলতেছে। এই ধরনের যে মডেল ভার্বগুলো আছে, এই মডেল ভার্বগুলো বাক্যের সম্ভাবনা, নিশ্চয়তা, বাধ্যবাধকতা এই ধরনের অর্থ প্রকাশে সাহায্য করে এবং কোথায় বসবে? মেইন ভার্বের শুরুতে বসবে। আই হোপ তোমরা এগুলো জানো আগে থেকে, আমি জাস্ট নর্মালি বলে রাখলাম। হ্যাঁ, যারা জানো না তাদের হেল্প হবে এই ভেবে আমি বলে রাখলাম। সহজভাবে বলতে গেলে তাহলে মডেল ভার্ব কি করে? কাজের ধরন এবং কাজের প্রতি বক্তার যে মনোভাব থাকে সেটা প্রকাশ করে। আচ্ছা, এখন তোমরা যারা ওকে, আমরা কে কোথা থেকে বলতেছি আমি দেখেছি। হ্যাঁ, তোমরা অনেকে ময়মনসিংহ থেকে আছো, দিনাজপুর থেকে, এই যে দিনাজপুরে অনেক ঠান্ডা, পিরোজপুর, এটা বেটার, থ্যাংক ইউ। ওকে, সব জেলারই স্টুডেন্ট আমার সাথে আছে এবং এক এক জেলায় এক এক রকমের শীত, তাই না? দিনাজপুরের ওইদিকে প্রচণ্ড শীত, এই সময়টাতে দিনাজপুরের ওইদিকে অনেক বেশি শীত থাকে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম পড়াবো, সিনোনিম অ্যান্টোনিম পড়াবো। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমাদের মডেল ভার্ব। আর পজিটিভ ভার্ব হচ্ছে এমন ভার্ব যেই ভার্ব একটা বাক্যে নিজে কাজ করবে না কিন্তু অন্যকে দিয়ে কাজ করাবে। কি করাবে? অন্যকে দিয়ে কাজ করাবে। যেমন হচ্ছে আমরা কি বলি, মেক ইউজ করি, লেট ইউজ করি, হ্যাভ ইউজ করি, এগুলো এক একটা এক এক ধরনের অর্থ প্রকাশে সহায়তা করে। পাশাপাশি কি করে? বাক্যে একটা কাজ নিজে না করে অন্য কোনো ভার্বকে দিয়ে কাজটা করিয়ে নেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপরে আসো মেইন টপিকে আসি। হ্যাঁ, আমরা জানলাম মডেল ভার্ব কি। আমাদের মডেল ভার্ব, শিওর শিওর, মডেল ভার্ব কি এই প্রশ্ন কখনো আসবে না। আমাদের প্রশ্ন আসবে এই যে শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, এগুলো কখন, কোন জায়গায়, কোন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হবে সেই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা পেতে হবে। এই যে আমি একটু আগে বললাম না, কোনোটা হচ্ছে প্রবাবিলিটি প্রকাশ করতে ব্যবহৃত হয়, আবার কোনোটা নিশ্চয়তা প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো আমাদের এই জায়গাগুলো ঠিকঠাক মতো জানতে হবে যে কোন শব্দটা বা কোন মডেল ভার্বটা কোন অর্থ প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে কি? শ্যাল, উইল, উড। শ্যাল, উইল, উড, এই তিনটা নিয়ে আলোচনা করব। কি কি দেওয়া আছে দেখো দেখি। সাধারণ ভবিষ্যৎ বোঝাতে আমাদের কি ব্যবহার করা হয়? শ্যাল অথবা উইল ব্যবহার করা হয়। আমরা যখন ফিউচার টেন্স পড়েছিলাম তখন কি আমরা যে মডেল অক্সিলারি ভার্ব ইউজ করেছিলাম এগুলো কি ছিল? শ্যাল অথবা উইল ছিল। আমাদের প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্ব যখন আমরা কি করেছিলাম? ফিউচার টেন্স পড়েছিলাম, ফিউচার ইনডিফিনিটি কি ছিল? শ্যাল অথবা উইল প্লাস, আচ্ছা আমরা একবার লিখে নিই। হ্যাঁ, শ্যাল অথবা উইল প্লাস V1, তাই না? তারপরে এই যেটা থাকবে বি, শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস কি হবে? ভার্বের সাথে আইএনজি। তারপর কি এটা থাকবে তারপর কি ভার্বের সাথে, মানে ভার্বের থার্ড ফর্ম, তার শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে কি আসবে, মানে ধরো হ্যাভ হ্যাজ থাকবে, তারপরে কি আসবে? এক্সট্রা একটা বিন, এরপরে কি ভার্বের সাথে আইএনজি, তাই না? এরকম ছিল না? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। আমাদের স্ট্রাকচারটা কি ছিল? এমন ছিল। এখন এই যে স্ট্রাকচারটা আমরা পড়লাম, এই সবগুলো স্ট্রাকচারই কি ছিল? শ্যাল বা উইল। তাহলে আমরা কি বলতে পারি? সাধারণ ভবিষ্যৎ বোঝানোর ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইল ব্যবহার করব। যেমন আই শ্যাল গো দেয়ার, মাহমুদা উইল গো দেয়ার, এই যে মাহমুদা সেখানে যাবে, মানে সাধারণভাবে আমরা ভবিষ্যতের কোনো কিছু একটা প্রকাশ করতেছি। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা শ্যাল অথবা উইল ইউজ করব। এরপরে প্রতিজ্ঞা করতে উইল ব্যবহৃত হয়। আই উইল বি ইন রাইট টাইম, এই যে আমি ওই ঠিক সময়ে ওইখানে থাকবো, আমি প্রতিজ্ঞা করতেছি আমি ঠিক সময়ে থাকবো এখানে, তাই না? এই যে প্রতিজ্ঞা করার ক্ষেত্রে আমি কি ব্যবহার করেছি? উইল ব্যবহার করেছি। প্রতিজ্ঞা করার ক্ষেত্রে উইল ব্যবহার করেছি। আমন্ত্রণ জানাতে উড ব্যবহৃত হয়। এই যে আমরা একটা এক্সাম্পল অনেকবার পড়েছি, উই ডোন্ট মাইন্ড টেকিং আ কাপ অফ টি উইথ মি, পড়েছি না আমরা ইন্টার লাইফে? এটা দিয়ে অনেক সেন্টেন্স মেক করেছিলাম, কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছিলাম, না রাইট ফর্ম অফ ভার্বে পড়েছিলাম। তো এই যে এই জিনিসটা, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি উইথ মি, এই যে আমি আমন্ত্রণ জানাচ্ছি, এটার ক্ষেত্রে কি ব্যবহার করতেছি? উড ব্যবহার করতেছি। এখানে কি বলেছে? উড ইউ লাইক টু টেক ব্রেকফাস্ট, তুমি কি সকালের নাস্তা নিতে পছন্দ করবে? এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমন্ত্রণ বোঝানোর ক্ষেত্রে উড ব্যবহার করতে পারি। ক্লিয়ার এইটুকু? এই যে একটু আগে যা যা পড়ালাম এগুলো কি বুঝতে পেরেছো? হ্যাঁ, খুবই ভালো বলেছো। এই যে শাহরিয়ার হোসেন সাইদি, ও অনেক ভালো একটা কথা বলেছে যে এই টাইমে বেশি বেশি করে উদাহরণ বা এক্সাম্পল সলভ করো, দেখবা যে নিজেই নিজের অবস্থাটা বুঝতে পারতেছো এবং আগের তুলনায় অনেক ভালো করতে পারবা। এই সময়টাতে এসে মানে প্র্যাকটিসের উপরে কিছু নেই। আমি তোমাদেরকে যতই পড়াই না কেন, তোমরা যদি নিজেরা বাসায় প্র্যাকটিস না করো তাহলে আলটিমেটলি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না। সুতরাং এখন থেকে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আসো,
ক্যান অথবা কুড, ক্যান অথবা কুড, এগুলো কি পারা অর্থে, একটা কি ভবিষ্যতে পারা অর্থে মানে এখন পারি এই অর্থে ব্যবহার করা হয়, আর একটা অতীতে পারতাম অর্থে ব্যবহার করা হয়। দেখো বর্তমানে সামর্থ্য প্রকাশে আমরা কি ব্যবহার করি, ক্যান ব্যবহার করি। হি ক্যান ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করতে পারে, বর্তমানে করতে পারে, এই ক্ষেত্রে ক্যান ব্যবহার করলাম। অনুমতি চাইতে ক্যান, ক্যান আই গো নাও, মে আই গো কাম ইন, এই যে আমরা ব্যবহার করি না মে আই কাম ইন, ক্যান আই গো নাও, এগুলো কি অনুমতি প্রকাশ করতে ব্যবহার করা হয়। এরপরে অনুমতি দিতে ক্যান ব্যবহার করা হয়, ইউ ক্যান গো নাও, আমি যে ও আমার কাছে অনুমতি চাইলো এবং আমি যখন অনুমতি প্রদান করব এই ক্ষেত্রে আমি কি করতে পারি, ক্যান ব্যবহার করতে পারি। তাহলে অনুমতি দিতেও আমরা কি করব, ক্যান ব্যবহার করতে পারবো। অতীতের স্থায়ী সামর্থ্য প্রকাশ করতে কুড ব্যবহার করব। আমরা এই যে বর্তমানে যে সামর্থ্য প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, ক্যান ব্যবহার করতেছি না, এইটারই যখন অতীত ভার্সন আমরা উল্লেখ করতে যাব বা অতীতে পাঠ্যাম অর্থ প্রকাশ করতে যাব সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, কুড ব্যবহার করব। যেমন মাই গ্র্যান্ডফাদার কুড স্পিক ইন 5 ল্যাঙ্গুয়েজেস, মানে তার কি পিতামহ বা আমাদের কি দাদা দিদামণি আমরা যেটাকে বলি, মানে গ্র্যান্ডফাদার দাদা কি করতে পারতো, 5টা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতো, মানে 5টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতো। তো এই যে একটা সামর্থ্য ছিল, এই সামর্থ্যটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, কুড ব্যবহার করতেছি। এরপরে কুড হ্যাভ প্লাস V3, এটা অনেকেই জানো আবার অনেকেই জানো না, যারা জানো না তারা একটু মার্ক করে 3 স্টার দিয়ে দেবা। হ্যাঁ, কুড হ্যাভের পরে কি হয়, V3 হয়। এটা একটা বিষয় যে তোমরা এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখতে পারো। এছাড়াও হ্যাভ থাকলে এরপরে কি হয়, V3 হয়, এটা তোমরা জানো তাই না। তো দেখো এই যে কুড হ্যাভ প্লাস V3 এটা যখন থাকবে তখন কি হিসেবে ব্যবহৃত হবে, অতীতে কোনো কিছু করার সামর্থ্য ছিল কিন্তু করা হয়নি এরকম যখন বোঝাবো সেই ক্ষেত্রে আমরা কি করব, কুড হ্যাভ প্লাস V3 ইউজ করব। যেমন ইউ কুড হ্যাভ হেল্প দ্য পোর, তুমি গরিবদেরকে সাহায্য করতে পারতে কিন্তু করো নাই, মানে আমি পারতাম ওই কাজটা করতে কিন্তু আমি করি নাই, এই ক্ষেত্রে আমি কি ইউজ করব, কুড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার। আজকের ক্লাসটা অনেক ইজি বাট অনেক ইম্পর্টেন্ট, ইজি বাট ইম্পর্টেন্ট। সো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। এই যে 70-80 জন আছো তোমরা ক্লাসের শুরুতে যুক্ত হয়েছে এবং আমি আশা করি শেষ পর্যন্ত থাকবা। এরপরে আসো মে অথবা মাইট, মে অথবা মাইট, এটা সম্ভাবনা অর্থে আমরা ব্যবহার করি। অনুমতি চাইতে মে ব্যবহার করা হয়, একটু আগেই বলেছিলাম যখন ক্যান পড়িয়েছে তখন বলেছিলাম। অনুমতি দিতে মে ব্যবহৃত হয়, সাধারণ সম্ভাবনা বোঝাতে মে ব্যবহৃত হয়, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা মে নর্মালি সাধারণত সম্ভাবনা অর্থে ব্যবহার করে থাকি। নোট, অনুমতি চাইতে ও দিতে ইনফর্মাল ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে হয়, কিন্তু ফর্মাল ওয়েতে আমি যখন অনুমতি চাইবো বা অনুমতি প্রকাশ করব সেই ক্ষেত্রে আমরা কি করব, মে ব্যবহার করব। ফর্মাল মানে কি, ফর্মাল মানে হচ্ছে তুমি যখন একদম স্যুট বুট পরে ভালোভাবে কারোর সাথে কনভারসেশন করতেছো সেটা হচ্ছে তোমার ফর্মাল ওয়ে, বাট তুমি ক্যাজুয়ালি তোমার ফ্রেন্ডদের সাথে কনভারসেশন করতেছো সেটা হচ্ছে ইনফর্মাল ওয়ে। তো ইনফর্মাল ওয়েতে তুমি ক্যান ইউজ করতে পারো, আর যদি তুমি ফর্মাল ওয়েতে কথা বলতে চাও সেই ক্ষেত্রে তোমাকে মে ব্যবহার করতে হবে। ওকে, সুদূর সম্ভাবনা বোঝাতে মানে অতীতের সম্ভাবনা, মানে অতীত না সামনে হচ্ছে সম্ভাবনা বোঝাতে আমরা কি করি, মাইট ব্যবহার করি। বাংলাদেশ মাইট গো আন্ডার ওয়াটার উইদিন 100 ইয়ার্স, মানে 100 ইয়ার্সের মধ্যে বাংলাদেশকে একদম পানির ভিতরে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে সুদূর সম্ভাবনা মানে ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে কিছু একটা ঘটবে ওই জিনিসটা আমি এখন বলতেছি, সেই ক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারবো, সেই ক্ষেত্রে আমি মাইট ব্যবহার করতে পারবো। এরপরে মে বা মাইট প্লাস বি প্লাস ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হবে, মে বা মাইট বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বর্তমানে চলমান কোনো সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, বর্তমানে চলমান কোনো সম্ভাবনা। যেমন হি মাইট বি ওয়াচিং টেলিভিশন নাও, আমি ধরো এখন পড়তেছি, আমার হঠাৎ করে মনে হলো আমার ওই ফ্রেন্ডটা কিছু একটা করতেছে, তো আমি সম্ভাবনা হিসাবে মানে ধরে নিচ্ছি যে সে এই কাজটা করতেছে। যখন আমি এই ধরনের অর্থ প্রকাশ করব সেই ক্ষেত্রে কি করব, মাইট বি বা কি দেওয়া আছে মে বি, এর সাথে কি যুক্ত করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে কি বর্তমানে কোনো সম্ভাবনা প্রকাশ করতে পারবো। ঠিক আছে? এরপরে মে অথবা মাইট তারপরে হ্যাভ আসলে পরেরটা তো V3 অবশ্যই হবে। তাহলে এইরকম যখন থাকবে তখন কি অর্থ প্রকাশ করবে, অতীতে কোনো কাজ সম্পর্কে অনুমান করতে, অতীতে কোনো একটা কাজ করা হয়েছিল এই জিনিসটার অনুমান প্রকাশ করতে আমরা কি করব, মে অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3। দেখো ইউ মাইট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ মহসিন, তো এই যে আমি সম্ভাবনাটা প্রকাশ করার ক্ষেত্রে, অতীতের সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে কি ব্যবহার করলাম, মে অথবা মাইট প্লাস হ্যাড প্লাস V3। বুঝতে পেরেছো? এই অবধি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো, কমেন্ট করো।
এই অবধি ক্লিয়ার কিনা বলো? ওকে, এই অবধি বুঝতে পেরেছো তাহলে? এরপরে আসো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের লাগবে, এই জিনিসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা মনে করতে পারো ইজি, বাট পরীক্ষায় আসলে তোমরা এটাই দিতে পারবে না, কোন ক্ষেত্রে মে বা মাইট প্লাস ভার্বের সাথে আইএনজি হবে আর কোন ক্ষেত্রে মে বা মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 হবে। সুতরাং ক্লাসটা মনোযোগ দিয়ে করো, হ্যাঁ? এরপরে রিকমেন্ডেশন বা সুপারিশ, উপদেশ বোঝাতে আমরা শুড অনেক ব্যবহার করি, আমরা অনেক বেশি শুড ব্যবহার করি। উচিত, সম্ভাবনা, তোমার কি এই কাজটা করা উচিত, এই যে উপদেশ দিচ্ছি, এই ক্ষেত্রে আমি কি ব্যবহার করতেছি? শুড ব্যবহার করতেছি। সুতরাং রিকমেন্ডেশন বা সুপারিশ, উপদেশ, এইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? শুড ব্যবহার করব। যেমন ইউ শুড ওয়ার্ক হার্ডার টু গেট সাকসেস ইন লাইফ, আমি একটা উপদেশ দিচ্ছি না, তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? শুড ব্যবহার করেছি। আর শুডের পরে সবসময় ভার্বের V1 ফর্ম হবে। এরপরে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা, মানে কোনো কিছু একটা হবে, এই জিনিসটার ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? সর্বাধিক সম্ভাব্য বা যৌক্তিক ঘটনা বা ফলাফল প্রকাশ করার জন্য শুড ব্যবহার করা হয়। এক্সাম্পলটা দেখি, শি ইজ ওয়ে বাট শি শুড বি ব্যাক টুমরো। এই যে সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করলাম? আমরা প্রবাবিলিটি বোঝানোর ক্ষেত্রে কি ব্যবহার করলাম? শুড ব্যবহার করলাম। প্রশ্নবোধক বাক্যে অ্যাডভাইস বা উপদেশ বা পরামর্শ চাওয়ার জন্য শুড ব্যবহার করা হয়। যেমন হোয়াট শুড উই ডু, আমাদের এখন কি করা উচিত? প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারবো। ক্লিয়ার? এরপরে শুড হ্যাভ প্লাস V3, এই ফরম্যাটটা তখন আসবে যখন অতীতের কোনো কাজ করা হয় বা হওয়া উচিত ছিল কিন্তু করা হয়নি। ওই যে আমরা একটু আগে করলাম না কুড হ্যাভ প্লাস V3, ওইটা যেই সেন্সে ব্যবহার করেছিলাম এটাও আমাদের সেই সেম সেন্সে ব্যবহার করা হবে। আই শুড হ্যাভ ফোনড ইউ বাট আই ফরগট। আচ্ছা, এরপরে শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি, বর্তমানে কোনো কাজ করতে থাকা উচিত বা কর্তব্য বোঝালে শুড হ্যাভ প্লাস ভার্বের সাথে, মানে শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ইউ শুড বি ওয়াকিং নাও, ইউ শুড বি ওয়াকিং নাও কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? বর্তমানে কোনো কাজ করতে থাকা উচিত বা কর্তব্য, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? শুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। এরপরে আসো মাস্ট, অনেক ইম্পর্টেন্ট। মাস্ট আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? প্রথমত বাধ্যবাধকতা বোঝাতে। কোন ক্ষেত্রে? বাধ্যবাধকতা বোঝাতে আমরা মাস্ট ব্যবহার করি। বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট এবং মাস্ট শুডের চেয়ে কি শক্তিশালী অর্থ দেয়। আই মাস্ট গো নাও, বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করতে পারি, বাট মাস্ট ব্যবহার করাটা বেশি লজিক্যাল। এরপরে আমরা এখন শুধু রুলসগুলো দেখি, হ্যাঁ? ইভেন্টস দ্যাট রিপিট, সাধারণত হয়ে থাকে বা বারবার ঘটে এমন অনুমান বোঝাতে মাস্ট ব্যবহৃত হয়। যেমন এজাজ অলওয়েজ গেটস গুড গ্রেডস হি মাস্ট স্টাডি আ লট, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? মাস্ট ব্যবহার করেছি, কারণ বারবার হয়ে থাকে বা সাধারণভাবে ঘটে থাকে এই অর্থ প্রকাশ করতেছে। মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি লজিক্যাল কনক্লুশন এর ক্ষেত্রে বর্তমানে চলমান কাজ বোঝাতে। কোন ক্ষেত্রে? লজিক্যাল কনক্লুশন এর ক্ষেত্রে বর্তমানে চলমান কাজ বোঝাতে আমরা কি ব্যবহার করি? দেখো এটা এক্সাম্পলটা দেখো, তাহলে বুঝতে পারবা। I can see fire, something must be burning, এই যে লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে বর্তমানে চলমান, মাস্ট বি কি বার্নিং, বর্তমানে হচ্ছে না, সামথিং মাস্ট বি বার্নিং, এই যে এই জিনিসটা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি করলাম? মাস্ট ব্যবহার করলাম। চলমান কাজ করার ক্ষেত্রে মাস্ট হ্যাভ প্লাস V3। লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে অতীতে ঘটে যাওয়া কাজ বোঝাতে লজিক্যাল কনক্লুশন, লজিক্যাল মানে কি যৌক্তিক একটা কনক্লুশন থাকবে, এই রকম অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মাস্ট হ্যাভ প্লাস V3। দ্য পেন ইজ আউট অফ ইঙ্ক, সামওয়ান মাস্ট হ্যাভ ইউজড ইট, তার মানে কি কলমের কালি শেষ, তাহলে এটা কে? অবশ্যই কেউ না কেউ এটা ব্যবহার করেছে। এই অর্থ প্রকাশ করার ক্ষেত্রে লজিক্যাল কনক্লুশন দেওয়ার ক্ষেত্রে অতীতে ঘটে যাওয়া কাজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কুড হ্যাভ প্লাস V3 ব্যবহার করব। বুঝতে পেরেছো তো, তাই না? উড রেদার, এখনকার গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই যে এখন যেই 4টা বা 5টা আমরা হচ্ছে মরাল ভার্ব পড়বো, এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। একটু আগে যেগুলো পড়লাম এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, বাট এই যে উড রেদার, হ্যাড বেটার, এই জিনিসগুলো আমরা হচ্ছে নর্মালি পড়ি না, মানে পড়তে চাই না। যখন আমরা হচ্ছে ইন্টার লাইফে উঠছি, ইন্টার লাইফে ওঠার পরে তোমাদের অনেকেই আছে এমন যারা ঠিকঠাক মতো পড়াশোনা করেনি, অ্যান্ড উড রেদার অনেকে চিনো না, আই নো। আচ্ছা, না চিনলে অসুবিধা নেই, এই স্লাইডটা এখন ভালো মতো দেখে নাও, হ্যাঁ? উড রেদার অর্থ বরং বা একটু বেশি পছন্দ করা, মানে দুইজন ব্যক্তি, দুটি বস্তু বা জিনিস বা কাজের মধ্যে একজনকে বা একটাকে একটু বেশি পছন্দ করা প্রকাশ করার জন্য উড রেদার ডট ডট দ্যান ব্যবহার করা হয়। এই যে আই উড রেদার ডাই দ্যান বেক,
আমি বরং কি করব, মরেই যাব, তারপরেও ভিক্ষা করব না। তো আমি কোন কাজটাকে প্রেফার করতেছি, মরে যাওয়াটাকে প্রেফার করতেছি, কিন্তু ভিক্ষা করব না। আই উড রাদার ডাই দেন কি বলতে পারি, দেন গো টু হার। বা আমি এমন জিনিসটা প্রকাশ করব যে আমি মরে যাব, তারপরে তার কাছে যাব না। মানে আমি চাচ্ছি এখানে আমার পছন্দনীয় কাজটাকে প্রায়োরিটি দিতে, বাট আগের যে কাজটা আছে এই কাজটাকে আমি কম প্রায়োরিটি দিচ্ছি। মানে দুইটা কাজের মধ্যে তুলনা করতেছি, একটা কাজকে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। ওকে, যেমন আই উড রাদার ইট অ্যাপলস দেন ব্যানানাস, মানে দুইটার মধ্যে কম্পেয়ার করতেছি, আমি আপেলটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, মানে আমি আপেল খাবো, তাহলে কি ব্যানানা আমার কম পছন্দ। এরপরে সাধারণত একটি নির্দিষ্ট কাজের প্রতি প্রেফারেন্স বা পছন্দ প্রকাশ করার জন্য উড রাদার ব্যবহার করা হয়। যেমন উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা আরেকটা জিনিস, উড রাদারের পরে যে ভার্বটা নিব সেটা সবসময় কি আসবে, বেস ফর্ম আসবে। যেমন আই উড রাদার স্টে হিয়ার, আমার বরং এখানেই থাকা ভালো, একটা কাজকে আমি প্রেফার করতেছি। সেই ক্ষেত্রে ব্যবহার ক্ষেত্র, নেগেটিভ বা নাবোধক বাক্যে উড রাদারের সাথে নট বসে, আর এর সাথে সাহায্যকারী অতিরিক্ত কোনো ভার্ব ব্যবহার করা হয় না বা প্রয়োজন পড়ে না। উড রাদার নিজে একটি মডাল অক্সিলারি ভার্ব। উড রাদার কি তাহলে একটা মডাল অক্সিলারি ভার্ব, মাথায় রাখবা উড রাদার হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি ভার্ব হলে এটার পরে কি বসবে, অবশ্যই কি আসবে, লেখাগুলো কি খুব বেশি ঝাপসা দেখায়? হ্যাঁ, করবো নাজমুল শিকদার, এখন পড়ো, আমি হচ্ছে একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু পড়াশোনায় মনোযোগ দিই, আমরা একটু পরে শেয়ার করব। হ্যাঁ, রেগুলারই তো তোমাদেরকে এত এত মোটিভেশন দিই, তারপরেও তোমরা মোটিভেটেড না হলে আমি কি করব বলো দেখি? তোমাদেরকে আমি যে পরিমাণে মোটিভেশন দিই, এই মোটিভেশনগুলো যদি আমি আমার অ্যাডমিশন লাইফে পেতাম, তাহলে আমি মনে হয় কি বলে 1 থেকে 10-এর মধ্যে থাকতাম। এখন এরকম মনে হয়, এরকম একটা মোটিভেশন দেওয়ার মতো টিচারের অভাবে আমি 446তম পজিশনে ছিলাম, বুঝতেছো? তার মানে আমি কত মোটিভেশন দিই তোমাদেরকে। যাই হোক, দেখো আমরা এখানে ছিলাম, তাই না? প্যাসিভ ভয়েসে উড রাদারের পরে কি হয়, বি প্লাস ভি3 আসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে উড রাদার, আমরা কি জানি মডাল অক্সিলারি ভার্ব যেগুলো থাকে, এই ভার্বগুলো যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে কি করতে হয়, মডাল অক্সিলারি ভার্বের পরে আমাদেরকে বি নিতে হয়, তারপরে ভি3 নিতে হয়। তাহলে যেহেতু উড রাদার একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে আমরা বি নিব, তারপরে ভি3 নিব, কমন, ইজি, তাই না? স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস বি প্লাস ভি3। যেমন আই উড রাদার বাই আ কার, বুঝতে পেরেছো? অ্যাক্টিভ। আর এটা প্যাসিভ করলে কি হবে, এখন তোমরা কমেন্ট করো তো, এটা প্যাসিভ যখন আমরা করব অ্যান্সার কি হবে, কমেন্ট করে জানাও। এরপরে কি বলেছে, অবাস্তব চিন্তা ধারণা প্রকাশ করার জন্য সাধারণত উড রাদার দ্যাট ব্যবহার করা হয়। সেক্ষেত্রে উড রাদার দ্যাট এর পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। একটু আগে যে স্লাইডটা পড়ালাম না উড রাদারের জন্য, এই স্লাইডটা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে তোমরা হচ্ছে এই যে এখন যে স্লাইডটা পড়াচ্ছি এই স্লাইডটা গুরুত্ব দেবা। হ্যাঁ, এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও পড়ে রাখবা যেন পরীক্ষায় আসলে স্কিপ না করো। মডাল ভার্ব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখিও। মডাল ভার্ব, কজেটিভ ভার্ব, এই দুইটা টপিকই হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিন্তা বা ধারণা প্রকাশ করার জন্য সাধারণত কি করি, অবাস্তব চিন্তা ধারণা অবশ্যই প্রকাশ করার জন্য আমরা উড রাদার দ্যাট ব্যবহার করি। সেক্ষেত্রে উড রাদার দ্যাট এর পরে ভার্বের কি করতে হবে, পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। যেমন আই উড রাদার দ্যাট ইউ স্টেড অ্যাট হোম, এখানে উড রাদার দ্যাট ব্যবহার করেছি, তারপরে কি নিয়েছি, ভার্বের সেকেন্ড ফর্ম নিয়েছি, কারণ কি আমাদের স্ট্রাকচারটা এরকম দেওয়া ছিল। আচ্ছা, স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস উড রাদার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভি2 বসবে। এরপরে উড রাদার দ্যাট এর পরে পাস্টের টাইম উল্লেখ থাকলে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। অর্থাৎ কোনো না কোনো একটা সময় যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে সময় উল্লেখ থাকলে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভি3 নিব। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাই না? তাহলে কি থাকবে, একটা টাইম, পাস্ট টাইমের উল্লেখ থাকলে পাস্ট টাইম, বুঝতে পারছো? যদি পাস্ট টাইমের উল্লেখ থাকে তাহলে কি করব, আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিব। এরপর আসো হ্যাড বেটার, কি হ্যাড বেটার উড রাদারের মতো একটা মডাল ভার্ব, এটা হচ্ছে অন্য কাজে ইউজ করা হয়। এটা কি, এটা করা ভালো, উচিত, বরং ভালো বোঝাতে আমরা কি করি, হ্যাড বেটার ব্যবহার করি। এবং কোনো ব্যক্তিকে উপদেশ বা পরামর্শ দেওয়ার জন্য হ্যাড বেটার ব্যবহার করা হয়। হ্যাড বেটার কাইন্ডা শুড, শুডের সিনোনিম বলতে পারো, কি বলতে পারো, শুডের সিনোনিম। হ্যাড বেটার শুডের সিনোনিম হিসেবে কাজ করে। এখানে আমরা কি করি, এটা করা ভালো, উচিত, বরং ভালো, এই ধরনের অর্থ প্রকাশ করি, তাই না?
এবং এক্সাম্পলটা দেখো কি দিয়েছে, স্টুডেন্ট হ্যাড বেটার স্টাডি হার্ড বিফোর দেয়ার অ্যাডমিশন টেস্ট। মানে কি এটা উচিত না, মানে এই কাজটা করা উচিত। স্টুডেন্টদেরকে কি করা উচিত, তাদের অ্যাডমিশন টেস্টের আগে ভালো মতো পড়াশোনা করা উচিত বা হার্ড ওয়ার্ক করা উচিত। স্টাডি হার্ড মানে কঠোরভাবে পড়াশোনা করা উচিত, যাতে করে তাদের রেজাল্ট ভালো হয়। মানে একটা কাজ করা উচিত, এই জন্য হচ্ছে আমরা কি ব্যবহার করব, এই জায়গায় শুডে ব্যবহার করতে পারতাম, স্টুডেন্ট শুড স্টাডি হার্ড। তো শুডের সিনোনিম হিসাবে আমরা কি ব্যবহার করি, হ্যাড বেটার ব্যবহার করি। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাড বেটারের পরে ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। কারণ কি, মডেল ভার্ব, মডেল ভার্ব থাকলে এটার পরে আমরা বেস ফর্মই নিব, এটাই ইজি, এটাই হওয়ার কথা, তাই না? এরপরে নেগেটিভ বাক্যে হ্যাড বেটারের পরে সাথে কি বসে, নট বসতে পারে। আর তখন নটের সাথে অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না, নর্মালি বসবে। আমরা কি সাধারণত এটা করি না যে যখন অক্সিলারি ভার্ব থাকে সেটার সাথে নট ব্যবহার করি না, মানে অ্যাটাচ করে নিয়ে নিই না। কিন্তু যখন আমাদের হ্যাড বেটার থাকবে, এটা থাকলে আমরা নেগেটিভ করলেও সাথে কি কোনো অক্সিলারি ভার্ব নিতে পারবো না। বুঝতে পেরেছো? কারণ হ্যাড বেটার নিজেই একটি মডেল অক্সিলারি ভার্ব। আগে থেকে একটা মডেল অক্সিলারি আছে, তাহলে আরেকটা অক্সিলারি ভার্ব অতিরিক্ত করে তো নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই বা দরকার নেই, স্ট্রাকচারে তখন ভুল হয়ে যাবে। নেগেটিভ স্ট্রাকচার হ্যাড বেটার প্লাস নট প্লাস V1 বেস ফর্ম অফ ভার্ব। আচ্ছা, ইউ হ্যাড বেটার নট ওয়েস্ট ইউর টাইম। তাহলে দেখো ইউ হ্যাড বেটার তারপরে কি এসেছে, নট, নেগেটিভ বাক্য যেহেতু তারপরে V1 বা বেস ফর্ম ইউর টাইম। এরপরে দেখো প্যাসিভ স্ট্রাকচারে কি হবে, প্যাসিভ স্ট্রাকচারে হবে হ্যাড বেটারের পরে বি প্লাস V3। কারণ কি, আমরা এটাকে কি করতেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, এবং হ্যাড বেটার কি একটা মডেল ভার্ব না, যেহেতু মডেল ভার্বের ক্ষেত্রে কি হবে, মডেল ভার্বের পর একটা বি আসবে, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে প্যাসিভের ক্ষেত্রে। এরপরে প্রেফার মানে কোনো কিছু একটা প্রেফার করার ক্ষেত্রে, বুঝেছো? প্রেফার ইউজ করা হয় প্রেফার করার ক্ষেত্রে। আচ্ছা, উড রেদারের মতো একজন মানুষ একটি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া বোঝাতে প্রেফার ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়, প্রেফার ব্যবহৃত হয়। কোনো একটা বিষয়কে আমি প্রাধান্য দিচ্ছি, প্রেফার করতেছি, প্রেফার করার জন্য প্রেফার ব্যবহার করি। দেখো, তবে প্রেফারের পরে টু হয়, যেটা দেন এর মতো কাজ করে। প্রেফার নর্মালি ইউজ হতে পারে, আবার প্রেফার টু এরকমভাবেও ইউজ হতে পারে। প্রেফার টু এর পরে কি হয় আমাকে কমেন্ট করে জানাও তো, ওইখানে লিখেই দিয়েছে। প্রেফারের পরে দুটি ভার্ব থাকলে উভয়টির সাথে কি আইএনজি যুক্ত হয় এবং ভার্ব দুটির মাঝে টু ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? প্রেফার টু থাকলে কি হবে, এর পরের ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হবে এবং দুইটার মাঝে কি করতে হবে, টু ব্যবহার করতে হবে। প্রেফারের পরে ভার্ব ব্যবহৃত না হয়ে শুধু দুটি অবজেক্ট ব্যবহৃত হতে পারে, এবং সেই ক্ষেত্রে অবজেক্ট দুটির মাঝে কি করব, টু ব্যবহার করব। অনেক 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 গুরুত্বপূর্ণ এই স্লাইডটা, সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে যতগুলো মডেল ভার্ব পড়েছো তার মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইউজ না, আমার লেখা তো তোমরা বুঝতে পারো কি? এরকম কেন হচ্ছে? একটু দাঁড়াও। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয়, ইউজ না। আমরা সচরাচর কি করি, ইউজ টু লিখি, কিন্তু আমাদের এখানে কি লিখতে হবে, ইউজড টু। স্ট্রাকচারটা ভালো মতো লিখবা। যদি তুমি শুধু ইউজ দিয়ে দাও তাহলে এটা কিন্তু রং হয়ে যাবে। কি লিখতে হবে, ইউজ টু। আচ্ছা, সাধারণত অতীতের কোনো অভ্যাস বোঝাতে আমরা কি ব্যবহার করি, ইউজ টু ব্যবহার করি। এই ক্ষেত্রে কি হয়, এটা আমাদের আনরিয়াল পাস্ট টেন্স হয়, V2 ফরমেশনে থাকে। কোন ফরমেশন, V2 ফরমেশন। মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন পাস্ট ইনডিফিনিট টেন্স পড়েছিলাম সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ টু পড়েছিলাম। কি, ও আনরিয়াল পাস্ট টেন্স না, এটা হচ্ছে অতীতের অভ্যাসগত কর্ম বোঝানোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইউজ টু ব্যবহার করি, অতীতের অভ্যাসগত কর্ম বোঝানোর ক্ষেত্রে। তারপরে বর্তমান ভবিষ্যতের অভ্যাস বোঝাতে সাবজেক্ট প্লাস am is are প্লাস shall be অথবা will be প্লাস get প্লাস used to। ধরো তুমি অতীতের অভ্যাস বোঝাচ্ছ, সেই ক্ষেত্রে কি নিয়েছো, ইউজ টু নিয়েছো। এখন বর্তমানে কোনো কিছুর অভ্যাস বোঝাচ্ছ, সেই ক্ষেত্রে কি করতে হবে, সাবজেক্ট প্লাস am is are নিতে পারো, এরপরে shall be অথবা will be, তারপরে get নিতে পারো, এরপরে used to, তারপরে ভার্বের সাথে কি নিতে হবে, ing ফর্ম নিতে হবে, জিরান নিতে হবে। এই স্ট্রাকচারটি কীরকম হয় দেখো, এক্সাম্পল দেখো। এখন
হি ইজ ইউজ টু কামিং হেয়ার এভরিডে। এই যে বর্তমানে একটা অভ্যাস বোঝাচ্ছি, এই ক্ষেত্রে আমরা কি করতেছি, ইউজ টু থাকা সত্ত্বেও পরের যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি নিচ্ছি, আর সামনে কি নিতেছি, একটা বি ভার্ব নিতেছি। তার মানে বর্তমানে অভ্যাসগত কর্ম বোঝানোর ক্ষেত্রে ইউজ টু যদি ব্যবহার করতে চাই, তার পূর্বে আমাদেরকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর এগুলো নিতে হবে, অথবা শ্যাল বি, উইল বি নিতে হবে, এরপরে গেটও নিতে পারি, এবং পরের যে ভার্বটা থাকবে সেটার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এরপরে নিডের স্লাইডটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, এটা তোমরা একটু নিজেরা পড়ে নেবা। গুরুত্ব, হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমরা এখন পজিটিভ ভার্ব পড়ব। বলতেছি, হ্যাঁ, ওয়েট করো, যারা বলতেছো আপু রিটেনের জন্য সাজেশন দিন, আমি বলতেছি। আজকে কোয়েশ্চেন সলভ করবো না বাবা, আজকে আমরা কোয়েশ্চেন সলভ করবো না। আজকে মূলত আমাদের হচ্ছে এই টপিকটা গুরুত্বপূর্ণ, তো আমি কোয়েশ্চেনকে প্রায়োরিটি না দিয়ে তোমরা সচরাচর হচ্ছে মডেল ভার্বগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় এগুলো পড়তে চাও না, তাই আমি হচ্ছে স্লাইড আকারে নিয়ে এসেছি যাতে করে তোমাদেরকে বোঝাতে পারি। ডাউট সলভিং ক্লাসে শিওর থাকো, আমরা হচ্ছে এটা প্রশ্ন সলভ করবো, অনেকগুলো প্রশ্ন সলভ করবো। এই অবধি বুঝেছো কিনা বল দেখি, ডান? এই যে দেখো ক্লাস থেকে সবগুলো বের হয়ে যাচ্ছে, আমি তো বলিনি যে আর পড়াবো না, আমাদের তো এখন একটা টপিক বাকি আছে, আমরা তো এখন পজিটিভ ভার্ব পড়িনি। আসো, যারা আসলে আমার ক্লাসে রেগুলার থাকে আমি এদেরকে কখনো বের হতে দেখি না। 30 থেকে 35 জন স্টুডেন্ট আছে যারা আমার ক্লাস রেগুলার করবে, ওরা কোনো টপিক না থাকলেও থাকবে। মানে আমি তোমাদের প্রতি অনেক অনেক মানে কি বলবো, অনেক এটাকে কি বলা যায়, মানে আবেগে আপ্লুত হয়ে যায় তোমাদের এই ডেডিকেশন দেখে। দেখো, পজিটিভ ভার্ব মানে কি, প্রযোজক ক্রিয়া, বাংলায় আমরা এটাকে কি বলি, প্রযোজক ক্রিয়া। এই যে একটা বাক্য আমরা ছোটবেলায় অনেক শুনেছি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদটা কিন্তু মা দেখতেছে না, কিন্তু মায়ের দ্বারা দেখানো হচ্ছে, তো একটা কাজ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে, এই জিনিসটাই হচ্ছে পজিটিভ ভার্ব। কি পজিটিভ ভার্ব? কিন্তু আমাদের অনেকগুলো শব্দ আছে পৃথিবীতে যেগুলো হচ্ছে প্রযোজক ক্রিয়া হয় না, সাধারণত হয় না। নর্মালি দেখো এখানে যে চার্টটা দেওয়া আছে, এই চার্টের মধ্যে যে শব্দগুলো আছে এটার কিন্তু পজিটিভ ভার্ব হয়। জেনারেল ভার্ব কি, ইট মানে খাওয়া, আই ইট রাইস। এখন আমি যদি এটাকে পজিটিভ ভার্ব করতে চাই তাহলে কিন্তু পারবো ইজিলি, কারণ কি এটার পজিটিভ ভার্ব দেওয়া আছে। ফিড মানে খাওয়ানো, আই ফিড ইউ আমি তোমাকে খাওয়াচ্ছি, বা আই ফিড হিম আমি তাকে খাওয়াচ্ছি। এখন কি খাওয়াচ্ছি এটা পরের ব্যাপার, বাট খাওয়াচ্ছি। তো আমি যখন জেনারেল ভার্বের এই যে পজিটিভ ফর্মটা নিতে পারতেছি, তখন কিন্তু ইজিলি আমি হচ্ছে কি করতে পারতেছি, প্রযোজক ক্রিয়া তৈরি করতে পারতেছি বা ওই সেন্টেন্সটা বানাতে পারতেছি। বাট যখন আমার কাছে এই যে জেনারেল যে ভার্বটা, এই ভার্বের পজিটিভ ফর্ম থাকবে না, তখন কিভাবে করব? এই জিনিসটা করার জন্যই আমাদের কিছু ভার্ব দেওয়া আছে। দেখো আমাদের মেইন কাজ এগুলো নিয়ে, হ্যাঁ। মেক, প্রথমে কি আছে, মেক। এইগুলোতে তোমাদেরকে ডুয়ার রিসিভার দিয়ে অনেকেই অনেকভাবে পড়িয়েছে, আই নো, বাট আমি তোমাদেরকে একটু ডিফারেন্টভাবে পড়াবো। স্ট্রাকচারগুলো দিব, স্ট্রাকচারগুলো মুখস্থ করবা, এর বাইরে তোমাদেরকে আর কিচ্ছু পড়তে হবে না। আমি বারবার বলতেছি, ডুয়ার রিসিভার দিয়ে যারা বুঝতে পারো না তারা আজকের ক্লাসটা দেখবা। আমি মেইনলি এই ক্লাসটা অ্যাডভান্স এবং বেসিক দুইজনের কথা মাথায় রেখে তারপরে ক্লাসটা সাজিয়েছি। সুতরাং এই যে এখানে যে স্ট্রাকচারটা দিয়েছি, এই স্ট্রাকচারটাই মুখস্থ করবা, আর কিছু পড়তে হবে না তোমাদেরকে, হ্যাঁ। দেখো কি আছে, মেক, কি দেওয়া আছে, মেক। যখন তুমি মেক দিয়ে পজিটিভ ভার্ব করতে যাবা বা পজিটিভ ভার্বের কাজ করবে, তখন কি করতে হবে, সাবজেক্ট প্লাস কি আসবে, মেক আসবে, সাবজেক্ট প্লাস মেক। এরপরে আমাদের ইনডাইরেক্ট অবজেক্ট এবং এখন তোমরা আগে কমেন্ট করো ডাইরেক্ট অবজেক্ট কোনগুলো আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনগুলো, দেখি তোমাদের আগে একটু ঝালাই করে নেই। থ্যাংক ইউ ইতি। হ্যাঁ, সুমাইয়া জাহান, তারপরে সুমাইয়া ইসলাম, ইতি, এরা সব সময় আমার ক্লাসে থাকে। বলো দেখি এখন ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট কোনগুলা? বাবা আমি তো মেইনলি বই থেকে পড়াই, ধরো বইয়ের যে টপিকগুলো থাকে, আমাদের বইয়ে যেভাবে প্রত্যেকটা টপিককে গুছিয়ে দেওয়া থাকে, আমি ওইভাবেই হচ্ছে স্লাইডে নিয়ে আসি। সুতরাং বইয়ের যে স্লাইডগুলো এগুলো তো সরাসরি আর দেওয়া যাবে না। তোমরা যারা বইটা কিনেছো বই থেকেই পড়ার চেষ্টা করবে, আর যাদের কাছে বইটা নেই শেষ মুহূর্তে এসে তো বই নিবা না, আই নো, তো তারা হচ্ছে যে আমি যেই স্লাইডগুলো দিচ্ছি স্লাইডগুলো হচ্ছে কি বলে স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে।
এখন কমেন্ট করো আমাকে যে আমরা যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট পড়ি, এই কোন ক্ষেত্রে কোনটা ডাইরেক্ট অবজেক্ট হবে, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট হবে, এই জিনিসটা কমেন্ট করো তো। ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট। দ্রুত কমেন্ট করো, আমাদের ক্লাসের আর বেশি সময় নেই, আমরা খুব দ্রুতই শেষ করব। কমেন্ট আসে না কেন? তোমরা কি কমেন্ট করো না, নাকি আমার কাছে কমেন্ট আসে না? বলো দেখি কোনটা। এই যে এবার আসতেছে। ওকে, হ্যাঁ কেন নিব না, নিব। এখন আগে কমেন্ট করো দেখি, আমি যে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের কথা বললাম, এইখান থেকে বলতে হবে না, এই যে এখানে কি আছে না আছে এগুলো দেখতে হবে না, তোমরা জাস্ট আমাকে নর্মালি কমেন্ট করো যে ডাইরেক্ট অবজেক্ট কোনগুলো এবং ইনডাইরেক্ট অবজেক্ট কোনগুলা। কেন দেম দে এগুলো কেন দিচ্ছ আমি বুঝলাম না, আমি তো এই ধরনের কোনো কোয়েশ্চেন করিনি। আমি শুধু জানতে চেয়েছি যে ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে এবং ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, বা কোনগুলো ডাইরেক্ট অবজেক্ট এবং কোনগুলো ইনডাইরেক্ট অবজেক্ট। আচ্ছা, যদি আমি এরকম বলতাম, ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, হি সেন্ট মেসেজ। বলো দেখি এখানে কোথায় কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, বলো। কোনটা ডাইরেক্ট অবজেক্ট, এইটার মধ্যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। লেখা কি বুঝতে অসুবিধা হয় অনেক বেশি? আই গেস না। এটা বুঝতে না পারলে আরেকবার লিখে দেই, দাঁড়া। বলো এখানে কোনটা ডাইরেক্ট অবজেক্ট এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, কমেন্ট করো দেখি। ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট, বলো কোনটা ডাইরেক্ট অবজেক্ট হবে এবং কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট হবে। এটাকে এইভাবেও লেখা যায়, আবার হচ্ছে ডি আগে দিয়ে পরে ও দেওয়া যায়। হ্যাঁ, কেন তোমরা কি ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট পড়োনি? কেউ জানো না? কেউই জানো না? আয় হায়, এই ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট পড়ো নাই? আমি কি তোমাদেরকে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব পড়ানোর সময় এটা পড়াইনি? আচ্ছা দেখো, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে তোমাদের ব্যক্তিবাচক। কি ব্যক্তিবাচক? পার্সন, কে বা কাকে, ধরো কে অথবা কাকে, এই ধরনের কোয়েশ্চেন করলে যে উত্তরটা পাবা সেটা হচ্ছে তোমাদের ডাইরেক্ট অবজেক্ট। আর এটা হচ্ছে বস্তুবাচক, থিঙ্ক, থিঙ্ক অথবা কি বলতে পারো বস্তু। বুঝতে পেরেছো? ডাইরেক্ট অবজেক্টগুলো হচ্ছে তোমাদের পার্সন, পার্সন বা ব্যক্তিকে নির্দেশ করবে, আর ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুকে নির্দেশ করবে, আর ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে পার্সনকে নির্দেশ করবে। তাহলে এই যে সেন্টেন্সটা দেখতেছো, এই সেন্টেন্সের ক্ষেত্রে মি কি একটি ইনডাইরেক্ট অবজেক্ট, এইভাবেও লিখতে পারি, আবার ও আই এভাবেও লিখতে পারি, তাই না? আর এই যে আ মেসেজ, এই আ মেসেজটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। কি হবে? ডাইরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছো কিনা এখন বলো দেখি? আমার মনে হয় এখন আর কারো কোনো কোথাও অসুবিধা নেই। তাহলে আমরা হচ্ছে কি করব, এখন মেইন টপিকে যাব। মেইন টপিকে আমাদের কি ছিল? মেইন টপিকে আমাদের কি ছিল? এই যে এখান থেকে তোমাদেরকে হচ্ছে ওই জিনিসটা বুঝাতে নিয়ে গেলাম। যাই হোক, এখন দেখো আমাদের প্রথমে কি থাকতে হবে?
সাবজেক্ট, তারপরে মেক থাকবে, এরপরে কি আসবে ইনডাইরেক্ট অবজেক্ট। কি আসবে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কোনগুলা, ব্যক্তিবাচক, কে বা কাকে প্রশ্ন করলে যে জিনিসটা পাবো সেটা। পার্সোনাল, এখানে কি হতে পারে প্রোনাউন থাকতে পারে, মোস্ট অফ দ্য কেসে প্রোনাউন থাকে, প্রোনাউন থাকে, নাউনের প্রোনাউন ফর্মটা থাকে। এরপরে আসো কি আসবে V1 আসবে, ইনডাইরেক্ট অবজেক্ট, মাঝখানে ভার্বের V1 ফর্ম, তারপরে কি আসবে ডাইরেক্ট অবজেক্ট, মানে কি বস্তুবাচক, এই যে দ্য ওয়ার্ড, বস্তুবাচক অবজেক্ট। তারপরে এক্সটেনশন যদি থাকে হবে, আর না থাকলে নেই। তাহলে কি আসবে কামাল মেড আমাদের পজিটিভ ভার্ব, তারপরে মি, কারণ কি ব্যক্তিবাচক অবজেক্ট আগে আসবে, পরে বস্তুবাচক অবজেক্ট যাবে, এরপরে ভার্বের V1 ফর্ম, তারপরে কি এক্সটেনশন। এরপরে আসো লেট। লেট এমন একটা ভার্ব যে লেট দ্বারা সবসময় অনুমতি প্রকাশ করা হয়, এবং এই যে লেট এরপরে ভার্বের ফর্মটা সবসময় V1 হয়। এবং এটা কোন সেন্টেন্স বলো দেখি, কমেন্ট করো। লেট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটি কোন সেন্টেন্স হবে? লেট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেটি কোন সেন্টেন্স হবে বলো দেখি। স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে লেট, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে V1, তারপরে কি আসবে ডাইরেক্ট অবজেক্ট। যেমন কি উই লেট হিম ডিক্লেয়ার, উই লেট হিম আমাদের কি ইনডাইরেক্ট অবজেক্ট, তাই না? তারপরে কি ডিক্লেয়ার V1 ফর্ম, লেট ছিল V1, তারপরে হচ্ছে দ্য স্পিচ ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। হেল্প, হেল্পের পরে সবসময় কি হয় বলো দেখি, তোমরা তো জানো এগুলা, হেল্পের পরে স্ট্রাকচারগুলো জানো না? দেখো সাবজেক্ট প্লাস হেল্প, তারপরে কি আসবে ইনডাইরেক্ট অবজেক্ট। এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট বাদ দিয়ে খালি মাথায় রাখবা হেল্প যদি থাকে, হেল্পের পরে ভার্বের বেস ফর্ম আসে, কি আসবে V1 ফর্ম। তারপরে দেখো এখানে কি বলেছে, পজিটিভ ভার্ব হিসেবে হেল্পের পরে ইনডাইরেক্ট অবজেক্ট থাকলে ভার্বের পরে কি আসবে বেস ফর্ম অথবা ইনফিনিটিভ, দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। বেস ফর্মও আসতে পারে অথবা কি আসতে পারে ইনফিনিটিভ, 2 প্লাস V1, দুইটাই কারেক্ট। বাট তোমরা হচ্ছে একটা জিনিসই ইউজ করবা, V1টা ইউজ করবা, মানে একটা ইউজ করলে হয় যে তোমাদের জানা থাকে যে কোনটা ইউজ করতে হবে, বাট অপশনে এটাও থাকতে পারে, সুতরাং এটাও একটা হচ্ছে তোমাদেরকে পড়ে রাখতে হবে। কারণ এটা যদি অপশনে থাকে, ধরো V1 দেওয়া নেই, 2 প্লাস V1 দেওয়া আছে, সেই ক্ষেত্রে তো রাইট অ্যান্সার এটাই হবে, সুতরাং দুইটাই পড়ে রাখবা। বাট তোমাকে যদি নিজে লিখতে হয় তাহলে হেল্পের পরে V1 দিয়ে লেখা ট্রাই করবা। এরপরে হ্যাভ, হ্যাভ ভার্বটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি বলো দেখি। বাধ্যবাধকতা বোঝাতে না, ইউ হ্যাভ টু ডু ইট, তোমার এটা করতেই হবে। হ্যাভ ভার্বটা আমরা মোস্ট অফ দ্য কেসে বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করি। তারপরে দেখো স্ট্রাকচারে কি বলেছে, সাবজেক্ট প্লাস হ্যাভ নিব, তারপরে আমাদের কি আসবে ইনডাইরেক্ট অবজেক্ট V1, তারপরে ডাইরেক্ট অবজেক্ট। এখানকার প্যাটার্নটা কি তোমরা নোটিস করেছো? আমাদের যে পজিটিভ ভার্বগুলো, এই ভার্বগুলো আগে থাকবে, তারপরে কি নিতে হবে, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে V1 ফর্ম, তারপরে ডাইরেক্ট অবজেক্ট। জিনিসটা কি তোমরা বুঝতে পারতেছো? প্রথমে কি আসবে সাবজেক্ট, হ্যাড, আমাদের হ্যাভেরই কি ফর্ম, হ্যাভ হচ্ছে V1 ফর্ম, হ্যাড কি V2 ফর্ম, বুঝতে পেরেছো? হ্যাড I had the electrician repair my TV, I had the electrician repair my TV, আমি ইলেকট্রিশিয়ানকে কি করেছিলাম, টিভিটা রিপেয়ার করতে দিয়েছিলাম বা ঠিক করতে দিয়েছিলাম। এরপরে দেখো স্ট্রাকচার সেকেন্ড, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ডাইরেক্ট অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট মানে কি, এবার বস্তুবাচকটা আগে আসবে, তারপরে কি আসবে V3 আসবে। যদি বস্তুবাচক অবজেক্ট আগে আসে তাহলে এরপরে যদি আমাদের ভার্ব থাকে সেটা কি করতে হবে V3 ফর্মে নিতে হবে। স্ট্রাকচারগুলো সুন্দরভাবে মুখস্থ করে নেবা। এরপরে আসো গেট। গেট এমন একটা ভার্ব, এই ভার্বটা আমাদের কি করতে হয় পজিটিভ ভার্বের ক্ষেত্রে কাজে লাগে। এবং দেখো স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস গেট আগেরটার মতোই, কিন্তু এইখানে এসে একটু হচ্ছে চেঞ্জ হবে। এখানে কি চেঞ্জ হবে, আমরা একটু আগে সবগুলোতেই V1 নিচ্ছিলাম না, ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের মাঝে আমরা কি নিচ্ছিলাম V1 নিচ্ছিলাম। বাট এই ক্ষেত্রে আমরা কি করব 2 প্লাস V1, 2 প্লাস V1 মানে ইনফিনিটিভ আসবে। গেটের ক্ষেত্রে, শুধুমাত্র গেটের ক্ষেত্রে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, প্রথমে তো ইনডাইরেক্ট অবজেক্ট আছে তাই না, ইনডাইরেক্ট মানে হচ্ছে বস্তুবাচক, ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস হচ্ছে তোমার ডাইরেক্ট অবজেক্ট, মাঝখানে কি আসবে 2 প্লাস V1, কোন ক্ষেত্রে, যদি সেন্টেন্সে গেট থাকে পজিটিভ ভার্ব। বুঝতে পেরেছো? হাসান গেটস হিম টু পেইন্ট দ্য ওয়াল, এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। তারপরে দেখো সাবজেক্ট প্লাস গেট প্লাস ডাইরেক্ট অবজেক্ট, এরপরে কি V3, গেট যদি শুরুতে থাকে এবং এরপরে যদি কি থাকে ডাইরেক্ট অবজেক্ট, তাহলে তারপরে কি আসবে V3। এর থেকে সহজভাবে আমার মনে হয় না পজিটিভ ভার্ব কেউ বুঝাবে, এর থেকে সহজভাবে পজিটিভ ভার্ব কেউই বুঝাবে না। সবাই তোমাকে কি করবে, সবাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, এই তো প্রশ্ন আছে তোমাদের জন্য, ওকে আচ্ছা করি, হ্যাঁ আমরা প্রশ্ন সলভ করি, চলো।
যারা যারা ক্লাসে এখনো আসো এবং ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করেছো, আমি আশা করতেছি যে এখনকার প্রশ্নগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবা। হ্যাঁ, যারা ক্লাসে শুরু থেকে ছিলা, আমার মনে হয় না যে তোমাদের আজকে ক্লাসে কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, এবং আমি আশা করতেছি যে এখন যে প্রশ্নগুলো সলভ করব এগুলো আমাকে আর এক্সপ্লেইন করতে হবে না। বলো দেখি 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো। ওকে, সবাই বলতেছো ক্লিয়ার। আ মেসেজ ডাইরেক্ট অবজেক্ট। ইয়া, ওকে, কোশ্চেন নাম্বার 1, ইওর হাউস লুকস নিউ। ওকে, তারপরে নোট অফ এক্সক্লেমেশন, ড্যাশ ইট রেনোভেটেড। বলো এটা রাইট অ্যান্সার কি হবে? বলো দেখি এটা রাইট অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 1 রাইট অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নাম্বার 1 এর রাইট অ্যান্সারটা কি হবে? কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো। মাত্র যে কোয়েশ্চেনগুলো সলভ করলাম ওই কোয়েশ্চেনগুলোতে, মানে মাত্র যে টপিকটা শেষ করলাম ওই টপিক থেকেই কিন্তু এসেছে। আমার কাছে এখনো কেন জানি কমেন্ট আসে না, এখনো আসতেছে না। আমি বুঝতেছি না এখনো ওই যে ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে পড়ে আছো। ওকে, 1 এ সি সি সি, সবাই সি দিচ্ছ কেন? ডু ইউ হ্যাভ ইট রেনোভেটেড? ওকে, এদের মধ্যে আবার অনেকেই এ দিয়েছো, সাই দিয়ে এ দিয়েছো, ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা এটার অর্থটা কি দাঁড়ায় বলো দেখি? তুমি কি বাড়িটি রেনোভেট করেছো, এরকম অর্থ দাঁড়ায় না তো? রেনোভেট তো বাড়িটা নিজে নিজে করেনি, তাই না? কাউকে দিয়ে করিয়েছে, তো কাজটা তো নিজে করতেছে না, কারো দিয়ে করাচ্ছে। তাহলে এখানে কি হবে? পজিটিভ ভার্ব আসবে। পজিটিভ ভার্ব আসলে রাইট অ্যান্সার কোনটা হবে আরেকবার ভেবে দেখো দেখি। পজিটিভ ভার্ব যদি হয় তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? বুঝে শুনে অ্যান্সার করবা। শুধু শুধু যে কোনো একটা মনে হলেই সেটা দিয়ে দাও কেন? আমি বুঝি না, তোমাদের কিচ্ছু বুঝি না। এত ভালোভাবে পড়ানোর পরে, এত শর্টকাট রুলস দিয়ে পড়ানোর পরে যদি না বুঝো, হুম, কি করব তোমাদের নিয়ে বলো? করতেছি। ক্লাস আছে আরো? রাব্বি ভাইয়া ক্লাস আছে? না না, 20 মিনিট না, 5-6 মিনিটও হয়ে যাবে। 5টা কোশ্চেন সলভ করাবো। বলো দেখি, দ্রুত রাইট অ্যান্সার দাও। এখনো সি সি রাইট অ্যান্সার আসতেছে। সি কিভাবে রাইট অ্যান্সার হয় আমাকে বলো দেখি। তোমরা তোমরা যে না জেনে এই যে অ্যান্সারগুলো দাও, কেন দাও? এখানে তো পজিটিভ ভার্বের কাজ করতেছি। পজিটিভ ভার্ব হলে কি আসবে বলো দেখি? পজিটিভ ভার্ব হলে কি আসবে? প্রথমে কি আছে? হ্যাড ইউ হ্যাড। ওকে, হ্যাভ ইউ হ্যাড, ডু ইউ হ্যাভ, রং, হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ বিন হ্যাভিং। আচ্ছা, হ্যাভ ইউ হ্যাড, আসো
এই যে স্ট্রাকচারে একটু আগে পড়লা না, কোথায় ছিল দেখো, আমরা কি বললাম যে কখন আসবে এটা, আমাদের সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট এইভাবে থাকতে পারে একটা, আরেকটা কি ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ আসবে তারপরে ডাইরেক্ট অবজেক্ট আসবে, কি আসবে ডাইরেক্ট অবজেক্ট, এবং এই ক্ষেত্রে V3 ফর্ম আসবে। দেখো দেখি মিলে কিনা। 1 নাম্বার কোশ্চেন কই গেল, দেখো এই যে প্রথমে কি আছে হ্যাভ আছে, ধরো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তুমি অ্যাসার্টিভ করে নাও, মনে মনে ধরে নাও, তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি মনে মনে অ্যাসার্টিভ করে নাও, সেক্ষেত্রে কি হবে প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ আসবে, তাই না। এরপরে আমাদের কি আছে ইট রেনোভেটেড, তো এই যে এখানে আমাদের কি ব্যক্তিবাচক বা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো অবজেক্ট আছে, ইনডাইরেক্ট অবজেক্ট আছে অবশ্যই কি নেই, যেহেতু ইনডাইরেক্ট অবজেক্ট নেই সরাসরি ডাইরেক্ট অবজেক্ট দেওয়া আছে, তাহলে কি করতে হবে এটার V3 ফর্ম করতে হবে, কি করতে হবে V3 ফর্ম। বুঝতে পেরেছো কি রাইট অ্যান্সার এ কেন হবে। কোশ্চেন নাম্বার 2, দ্য ইকোনমিক recession means that some of our employees dash redundant in the coming years are being made, may be made, should be making, would be making। বলো রাইট অ্যান্সারটা কি হবে, কমেন্ট করো দেখি রাইট অ্যান্সারটা কি হবে, এখন কমেন্ট করো, দ্রুত কমেন্ট করবে হ্যাঁ। আমরা মডেল ভার্ব করলাম না, মডেল ভার্ব থেকে এই প্রশ্নটা। কমেন্ট কি আসে না নাকি কমেন্ট করো না, বুঝি না কোনটা, কমেন্ট আসে না নাকি কমেন্ট করো না, কমেন্ট তো তোমরা মাশাআল্লাহ অনেক করো। ট্যুর অ্যান্ড পিস, ওনাকে কেউ বলো যে এটা অ্যাডমিশনের ক্লাস চলতেছে হ্যাঁ। ওকে মেবি মেট সম্ভাবনা অর্থে, আচ্ছা দেখো ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে তোমরা যেটা রাইট আনসার বলছো ঠিক আছে, মেবি মেট, মেবি কি হবে মেট হবে ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে, সবাই রাইট আনসার দিয়েছো তাই বুঝালাম না হ্যাঁ, ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে ওই স্ট্রাকচারটাই সঠিক। The car broke down and we dash get a taxi, are to, had to, have to, need to। বলো রাইট আনসারটা কি হবে, দ্রুত কমেন্ট করো দেখি, দ্রুত কমেন্ট করো, ঝটপট কমেন্ট করবা। দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো হ্যাঁ, তোমাদের কমেন্ট আসতে 2-3 মিনিট করে লেট হয়, মানে 2-3 মিনিট না 30-40 সেকেন্ড করে লেট হয়। দেখো এখনো 2 এর অ্যান্সার আসতেছে, আমি 3 তে না, ইয়া 3 তে রাইট অ্যান্সার কি হবে বলো দেখি। ওকে 3D, হ্যাড টু, নিড টু তো হবে না। এখানে দেখো প্রশ্নটা আবার ভালো মতো পড়ো, দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই, মানে কি হয়েছে কার ভেঙে গেছে তো কি করতে হয়েছে, বাধ্য হয়ে কি করতে হয়েছে একটা ট্যাক্সি নিতে হয়েছে, তো অতীতের বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাহলে অবশ্যই অতীতের বাধ্যবাধকতা বোঝাতে কি ব্যবহার করতে হবে, ব্রোক ছিল না এখানে V2 না, তো অনেকেই আবার হ্যাভ টু দিয়ে দিচ্ছ, এটা তো হবে না রাইট অ্যান্সার। অতীতের ক্ষেত্রে বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাহলে কি হবে
হ্যাড টু, অতীতের বাধ্যবাধকতা বোঝালে হ্যাড টু। উই ড্যাশ নট হারি, উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম। বলো এটাতে রাইট অ্যান্সার কি হবে? উই ড্যাশ নট হারি। বলো বলো। এটা কিন্তু নিড থেকে আসছে, নিডের যে পার্টটা ছিল ওই পার্টটা থেকে আসছে। অতীতের প্রয়োজনীয়তা নেই এরকম বোঝানোর ক্ষেত্রে আমাদের নিড আসে। হ্যাঁ, মানে প্রয়োজনীয়তা নেই এরকম বোঝানোর ক্ষেত্রে নিড আসে, মানে নেগেটিভ সেন্সে, নেগেটিভ নেসেসিটি। নেগেটিভ নেসেসিটির ক্ষেত্রে কি আসবে? নিড আসবে। উই নিড নট হারি, উই হ্যাভ গট প্ল্যান্টি অফ টাইম, মানে আমাদের তাড়াহুড়ো করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ আমাদের কাছে প্রচুর সময় আছে, তাই না? অনেক অথবা প্রচুর, যে কোনো একটা ইউজ করতে হবে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5, লাস্ট কোয়েশ্চেন। দেখি রাইট অ্যান্সার কে সবার আগে দাও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হি has had his haircut really shortly. He has had his haircut really short. He has had cut his hair really short. He has had cut his hair real short. বলো এই যে ওলটপালট প্রশ্ন উত্তর দাও দেখি। এটা রাইট অ্যান্সারটা কি হবে? 5 ওকে, 4-এ সবাই বি দিছো, ভেরি গুড ভেরি গুড। হঠাৎ করে কেন জানি স্টুডেন্ট বেড়ে গেল বুঝলাম না। এই যে সুমাইয়া, সাইদি সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। বলো দেখি এই যে 5 নম্বর কোয়েশ্চেন যেটা আছে একটু রাইট অ্যান্সারটা কি হবে, দ্রুত বলো। বলো 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 বলো, দ্রুত কমেন্ট করো। ফাইভ সি ওকে। এটা কোনটা থেকে আসছে আগে এটা তো বুঝছো? এটা কি পজিটিভ ভার্ব না? হেয়ার কাট কি সে নিজে নিতে পারছে নাকি অন্য কারো দ্বারা নিতে হয়েছে? পজিটিভ ভার্বের কাজ না তো, ভেবে ভেবে চিন্তে উত্তর দাও। হ্যাঁ, একটু আগে কিন্তু সেম স্ট্রাকচারটাই পড়িয়ে আসলাম তোমাদেরকে আমি, একটু আগে সেম স্ট্রাকচারটা তোমাদেরকে আমি পড়িয়ে আসলাম। যারা এই অ্যান্সার করতেছো তাদেরকে আমি বলি, এখানে শর্টলি হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, আর শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভে ভুল করিও না। হ্যাঁ, শর্টলি অ্যাডভার্ব আর শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন রাইট অ্যান্সারটা করো। অনেকে হচ্ছে এ দিচ্ছিল তাই কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম। শর্টলি আর শর্ট। হ্যাঁ, একটু আগে এটা করালাম, আশা করি এখন আর ভুল বলবো না। আশা করছি যে এখন আর কেউ ভুল অ্যান্সার দেবে না। সি তো না, এই যে রিয়ান আলী ও রাইট অ্যান্সার দিছে। রিয়ান আলী ও শুধুমাত্র রাইট অ্যান্সার দিছে। পজিটিভ ভার্ব না, তাহলে হ্যাভের পরে কি আসবে? অবজেক্ট আসবে, তারপরে কি আসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। কেন ভুল করো? হ্যাঁ, এটা কেন ভুল করো? কাট কাট কাট, তাই না? দেখো এখানে আমি বলি আমাদের কি ভার্বটা ছিল, এখানে আসো আবার ওইটাতে আসো। তোমাদেরকে এক একটা জিনিস বোঝানোর সময় আমার কত কষ্ট করতে হয় দেখো, পড়ানোর জিনিসগুলো তোমরা ভুল করো।
এই যে একটু আগে আমরা হ্যাভ পড়লাম না, কি পড়ছিলাম যে সাবজেক্ট প্লাস হ্যাভ যদি থাকে ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, তারপরে কি করতে হবে, V3 নিতে হবে। তাহলে দেখো দেখি স্ট্রাকচার অনুযায়ী মিলে কোনটা, স্ট্রাকচার অনুযায়ী মিলে কোনটা। দেখো কি আছে এখানে, হি হ্যাজ হ্যাড হিজ হেয়ার কাট শর্টলি, এটার জন্য রং অ্যান্সার। তারপরে দেখো হি হ্যাজ হ্যাড কাট, এটা তো গ্রামাটিক্যাল এরর, এটা তো ঠিকঠাক মতো গ্রামাটিক্যাল মানে যে স্ট্রাকচারে থাকার কথা, সেন্টেন্সের যে গতানুগতিক স্ট্রাকচার সেটাই তো হয়নি। হি হ্যাজ হ্যাড কাট হিজ হেয়ার রিয়াল শর্ট, একদমই না। মানে সেন্টেন্সের তো একটা আসক্তি যোগ্যতা এগুলো থাকে, জানো তো তোমরা, তাই না? তো এগুলো তো যোগ্যতাই নাই, তো রাইট অ্যান্সার কি হবে, বি। আমাদের যে স্ট্রাকচার ছিল, স্ট্রাকচারে কি ছিল, হ্যাভ হ্যাড প্লাস ডাইরেক্ট অবজেক্ট, কোন অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, তারপরে কি নিতে হবে, V3। মিলে, স্ট্রাকচার মিলে যায়, এখানে সবকিছু ঠিকঠাক আছে না। এখানে শর্টলি ছিল, এটা অ্যাডভার্ব, আর শর্ট এখানে অ্যাডজেক্টিভ নিতে হবে, কারণ হেয়ার কাটকে বোঝানো হচ্ছে, শর্টলি না, শর্ট নিতে হবে। আশা করছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলে সবকিছু বুঝতে পেরেছো। এখন আমাকে দ্রুত কমেন্ট করো দেখি তোমাদের কোথাও কোনো অসুবিধা আছে কিনা, দ্রুত কমেন্ট করো। এই যে মাত্র যে টপিকটা পড়ালাম, যে প্রশ্নগুলো সলভ করলাম, এগুলোর মধ্যে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা আছে কিনা আমাকে দ্রুত বলো দেখি। এবং আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা এটাও জানো। এই যে এতক্ষণ ধরে আমি যে এত বকবক করে তোমাদেরকে পড়ালাম, আমাকে বলো তো তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা। সব বুঝতে পারছো আজকে? বুঝতে পারোনি? মুস্তারিনা ইতি, কি জন্য না বলছো? হ্যাঁ, কোথায় বুঝতে পারোনি বলো। ওকে, সাইদে বলছে জি আপু। এখন আমাকে কমেন্টে জানাও তো তোমাদের আসলে সমস্যা কোন জায়গায় হচ্ছে। এই যে আমি রেগুলার তোমাদেরকে এত এত মোটিভেশন দেই, আমি তোমাদেরকে এত ইন্সপায়ার করি, তারপরেও তোমরা অনেকে হতাশ হয়ে আমার কমেন্ট বক্সে এসে বলো আপু তারপরও পড়াশোনা হচ্ছে না ঠিকঠাক মতো, কি করা যায়? এগুলো কেন করো বলো, বলো তোমাদের আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? তোমরা আমাকে সমস্যা বলো, আমি সমস্যা শুনে তারপরে তোমাদেরকে ওষুধ দিচ্ছি। বলো। একজন বলেছিল তখন যে আপু রিটেনে কিভাবে ভালো করব। দেখো, রিটেন নিয়ে আমি হাজারবার তোমাদেরকে বলছি, রিটেন নিয়ে আমি তোমাদেরকে হাজারবার বলছি, আজকে আবার একবার বলে দিই। হ্যাঁ, রিটেন পার্ট কত মার্ক থাকবে? 40 মার্ক। বাংলা কত? 20, ইংলিশ 20। যেই চারটা টপিক এখন তোমাদেরকে দিব, বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে এই চারটা সবার আগে পড়বা। বুঝতে পারছো? কি বলে সারমর্ম, সারমর্ম বা মূল ভাব। তোমাদের 10 মার্কের কি আসে? 10 মার্কের সৃজনশীল প্রশ্নের মতো করে আসে, এবং এই 10 মার্কের সৃজনশীল প্রশ্নের মতো করে যেটা আসে সেটা তোমাদের গদ্য অথবা পদ্য থেকে আসে। সুতরাং বাংলার ক্ষেত্রে সারাংশ এবং সারমর্ম, মানে সারাংশ সারমর্মগুলা মানে প্রত্যেকটা গদ্য পদ্যের কি করতে হবে, মূল ভাব যেটা থাকবে সেটা পড়তে হবে। একই সাথে কি করতে হবে, শব্দার্থগুলো পড়তে হবে। এরপরে প্রয়োগ অপপ্রয়োগ বলতে যে টপিকটা আছে, প্রয়োগ অপপ্রয়োগ টপিকটা পড়বা, ইম্পর্টেন্ট। তারপরে আছে তোমাদের বাংলার ক্ষেত্রে আর কি কি আছে বলো দেখি। বাংলার ক্ষেত্রে তোমাদের আরেকটা টপিক আছে, ওই যে কি বলে মাঝে মধ্যে তোমাদের খুব সময় ইয়ে দিয়ে দেয়, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ, প্রসারণ গুরুত্বপূর্ণ। ভাব সম্প্রসারণ টপিকটা পড়বা। আর এই দিকে যদি বলতে যাই তাহলে হচ্ছে মাঝে মধ্যে তোমাদের কি করতে হয়, বাক্য গঠন করতে দেয়। এই ইউনিটের ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক সলভ করে দেখেছিলাম যে বাক্য গঠন দেয়, গঠন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, এটার থেকে বেশি প্রায়োরিটি দিবা গদ্য পদ্যের সারমর্ম এবং মূল ভাবগুলা, প্রয়োগ অপপ্রয়োগ ঠিকঠাক মতো পড়বা, ভাব সম্প্রসারণ ঠিকঠাক মতো পড়বা, এর পাশাপাশি সারাংশ সারমর্মগুলো পড়বা। কি পড়বা? সারাংশ সারমর্ম পড়বা। আরও কিছু কিছু টপিক তোমাদের ওই যে উচ্চারণ, মাথায় এটা আসতেছিল না এতক্ষণ, দেখো উচ্চারণ, উচ্চারণ
শুদ্ধিকরণ, উচ্চারণ এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক। শুদ্ধিকরণ, উচ্চারণ এগুলা রিটেনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, সুতরাং এই টপিকগুলো ভালো মতো পড়বা, ঠিক আছে? এরপর আসো আমার সাবজেক্ট ইংরেজিতে। এখন আসো, যা যা দিব সবই আসবে। কি আসবে? প্রথমেই প্যারাগ্রাফ, পিএস। প্যারাগ্রাফ কত মার্কের থাকবে? 10 মার্কের থাকবে। এখান থেকে কখনোই 10 মার্ক মিস যাবে না। কোথা থেকে থাকবে? ইএফটি, ইএফটি অথবা কি আসবে? রিসেন্ট, রিসেন্ট টপিক অর ইস্যু, রিসেন্ট টপিক থেকে আসবে। এরপরে কি থাকবে? সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং, সেন্টেন্স মেকিং। তারপরে কি থাকবে? তারপরে থাকবে হচ্ছে তোমাদের, এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়, এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে অনেক সময় কমপ্লিটিং স্টোরি টাইপের আছে না, এরকম দিয়ে দেয় কমপ্লিটিং, কমপ্লিটিং স্টোরি, স্টোরি অর প্রভাব দিয়ে দেয়, স্টোরি প্রভাব, প্রভাব। প্রভাব মানে কি? প্রবাদ বাক্যগুলো দিয়ে দেয়। প্রবাদ বাক্যগুলো থেকে তোমাদেরকে কি করতে হয়? ওই প্রবাদ বাক্যটাকে হচ্ছে তোমার এক্সপ্লেইন করতে হয়, অথবা কি এক্সপ্লেনেশন। এটা তো হচ্ছে তোমাদের ইয়ে থেকে সেকেন্ড ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমরা আগে পড়তাম না ছোটবেলায়, যে কমপ্লিটিং স্টোরি পড়তাম, তারপর হচ্ছে প্রবাদ বাক্যগুলো থেকে হচ্ছে আমরা আরো এলাবোরেট করতাম। হোয়ার দেয়ার ইজ দ্য উইল দেয়ার ইজ দ্য ওয়ে, যেটা হচ্ছে 23-24 সেশন এসেছিল, 23-24 সেশন এসেছিল, হোয়ার দেয়ার ইজ দ্য উইল দেয়ার ইজ দ্য ওয়ে। তো এই ধরনের যে প্রবাদ বাক্যগুলো আছে এগুলো ভালো মতো পড়বা, এলাবোরেট করবা, নিজের মতো করে হচ্ছে গুছিয়ে লেখা ট্রাই করবা। আরেকটা হচ্ছে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন কোথাকার? এই যে ইএফটি বই থেকে কোনো কিছু তোমার কি করতে বলবে? এক্সপ্লেইন করতে হবে। এই যে এর আগে 22-23 সেশনে, কোন সেশনে? 22-23 সেশনে অ্যাডোলেসেন্স থেকে। কোথা থেকে? অ্যাডোলেসেন্স থেকে। অ্যাডোলেসেন্স থেকে কি এসেছিল? ওইখানকারই একটা প্যারার একটা লাইন তুলে দিয়ে ওটাকে এক্সপ্লেইন করতে বলেছিল। তো এই ধরনের যে এক্সপ্লেনেশনগুলো আছে এগুলো মাঝে মধ্যে আসতে দেখা যায়। সব থেকে গুরুত্বপূর্ণ কি? প্যারাগ্রাফ, যেখান থেকে 10 মার্ক একদম হাতে ধরে রাখো, ওখান থেকে 10 মার্ক থাকবে। তারপরে কি? সেন্টেন্স মেকিং, 15 মার্ক হয়েই গেছে, এখানেই 15 মার্ক। এই যে বাকি যে জিনিসগুলো লিখলাম এইগুলোর মধ্যে হচ্ছে তোমার যে কোনো একটাকে চুজ করতে পারে, কমপ্লিটিং স্টোরি থেকে আসতে পারে অথবা প্রবাদ বাক্য থেকে আসতে পারে। এরপরে কি দেওয়া আছে? এক্সপ্লেনেশন। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায়। এবং তোমরা যদি অনেক বেশি স্পেশাল না হও সেক্ষেত্রে তোমাদের জন্য ব্যতিক্রম কিছুই হবে না, এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং হ্যাঁ, পারিভাষিক শব্দ একটা টপিক বলেছে ইতি। বাংলার ক্ষেত্রে আমি বাংলা অনেকদিন চর্চায় রাখিনি তো তাই একটু প্রবলেম হচ্ছে, বাট পারিভাষিক শব্দ গুরুত্বপূর্ণ। দেখো ইংলিশের জন্য আমি যা যা বলেছি এখানে এগুলো থেকেই আসবে। হ্যাঁ, অনুবাদ হচ্ছে তোমাদের ডি ইউনিটে আগে আসতো, বাট বি ইউনিটে অনুবাদ হচ্ছে দেখা যায়নি, সুতরাং বি ইউনিটের ক্ষেত্রে অনুবাদ তেমন একটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না, কিন্তু তারপরেও পড়ে রাখবা, সেফটি পারপাস পড়ে রাখবা। হ্যাঁ, সুতরাং আজকের ক্লাসে যা যা আমি পড়িয়েছি, যা যা বলেছি অ্যান্ড রিটেনের জন্য যা যা বললাম এগুলোই এনাফ, এর বাইরে আর তেমন কিছু পড়তে হবে না। অ্যান্ড আশা করছি যে তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। আর আজকের ক্লাসে যারা যারা ছিলা আমি আশা করি যে তোমরা শুরু থেকে সব কিছু একদম সুন্দর মতো বুঝে গেছো। অ্যান্ড নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবা, আপুর জন্য দোয়া রাখবা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।